প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে ইরান যুদ্ধের যে প্রেক্ষাপট তৈরি হয়েছে সেখানে তিনি নিজেই ঘোষণা দিয়ে রেখেছিলেন যে হরমুজ থেকে আমরা এখন টোল সংগ্রহ করব, 20% শুল্ক সংগ্রহ করব। আজকে কোন প্রেক্ষাপটে তিনি সেই দাবি থেকে সরে গিয়েছেন বলে আপনার কাছে মনে হচ্ছে? প্রেসিডেন্ট ট্রাম্প একটা কথা আজকে বললেন এবং পরের দিনই এক্স্যাক্টলি অপোজিট বললেন, এটা কিন্তু আজকে প্রথম না। সুতরাং এই যে ফ্লিপ ফ্লপ করার ওনার যে অভ্যাস, বিশেষ করে ট্রুথ সোশ্যালে উনি যে ধরনের কথা বলেন, সেগুলাতে আসলে কিন্তু মানুষজন, মানে ইন্টারন্যাশনাল অ্যাটলিস্ট অবজারভাররা এবং যারা প্লেয়ার, তারা সেগুলাকে খুব সিরিয়াসলি নেওয়া কিন্তু বেশ আগেই বন্ধ করে দিয়েছে। তো সার্বিকভাবে দেখলে আমি মনে করি যে এটা জাস্ট প্রেসিডেন্ট ট্রাম্পের রেটোরিক্যাল একটা স্টেটমেন্ট ছিল। তো সেই জায়গা থেকে তিনি একটু মার্কেটটা চাঙ্গা করার জন্য বললেন যে আমি আসলে এটা করে একটা বিরাট একটা মানে অকল্পনীয় অবিশ্বাস্য রকমের ফির কথা বললেন, 20%। নোবডি বিলিভস দিস। প্রেসিডেন্ট ট্রাম্পকে কি আইন দিয়ে বেঁধে রাখার কোনো সুযোগ নেই যে তিনি এই কাজটি করতে পারবেন না? আমেরিকার জনগণ এটি চাচ্ছে না, আমেরিকার কংগ্রেস এটি চাচ্ছে না, এই ধরনের কোনো অপশন কি নেই, নাকি তিনি আসলে এইভাবেই চলতে থাকবেন? কন্ট্রোল করার মতো আইন আমাদের কাছে নেই, একমাত্র কংগ্রেসই পারে, বিকজ কংগ্রেস ইজ দ্য হাইয়েস্ট পাওয়ার অফ দি কান্ট্রি। কংগ্রেস যদি কিছু করে তাহলে সম্ভব, না হলে প্রেসিডেন্টের পেনের ক্ষমতা এত বেশি যে উনি যে কোনো সময় যে কোনো দেশের সাথে যুদ্ধ লাগিয়ে দিতে পারেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে ইরান যুদ্ধের যে প্রেক্ষাপট তৈরি হয়েছে সেখানে তিনি নিজেই ঘোষণা দিয়ে রেখেছিলেন যে হরমুজ থেকে আমরা এখন টোল সংগ্রহ করব, 20% শুল্ক সংগ্রহ করব। আজকে কোন প্রেক্ষাপটে তিনি সেই দাবি থেকে সরে গিয়েছেন বলে আপনার কাছে মনে হচ্ছে? ধন্যবাদ জুয়েল ভাই। প্রথমত আমি যেটা বলতে চাই যে প্রেসিডেন্ট ট্রাম্প একটা কথা আজকে বললেন এবং পরের দিনই এক্স্যাক্টলি অপোজিট বললেন, এটা কিন্তু আজকে প্রথম না। এই ইরান যুদ্ধ শুরুর একদম প্রথম দিক থেকে আমরা দেখছি যে তিনি কিন্তু লফটি অনেক অনেক আইডিয়ালস এর কথা বলেছেন। তিনি অনেক কিছু বলেছেন যেটা ইমিডিয়েটলি তারপরে এটার উল্টা কথা বলেছেন। সুতরাং এই যে ফ্লিপ ফ্লপ করার ওনার যে অভ্যাস, বিশেষ করে ট্রুথ সোশ্যালে উনি যে ধরনের কথা বলেন, সেগুলাতে আসলে কিন্তু মানুষজন, মানে ইন্টারন্যাশনাল অ্যাটলিস্ট অবজারভাররা এবং যারা প্লেয়ার, তারা সেগুলাকে খুব সিরিয়াসলি নেওয়া কিন্তু বেশ আগেই বন্ধ করে দিয়েছে। এবং সেটা আপনি বাজারের দিকে তাকালেও দেখতে পারবেন, সেটা আপনি মিলিটারি মোবিলাইজেশনের ক্ষেত্রেও দেখতে পাবেন। তো হ্যাভিং সেড দ্যাট, আপনার যদি মনে থাকে যে প্রেসিডেন্ট ট্রাম্প এই যে শুল্ক, এই যে ফির কথা বলছিলেন, এক্স্যাক্টলি তার অপোজিট কথা তার সেক্রেটারি অফ স্টেট রুবিও কিন্তু আগে বলেছিলেন যে এটা এর কোনো একটা ফি আরোপ করা ইন্টারন্যাশনাল লর সুস্পষ্ট লঙ্ঘন। প্রথমত এখানে কয়েক লেভেলের কৌতুক করার কি স্টেটমেন্টটা, কারণ আজকে আবার রুবিওর আরেকটা ক্লিপে আমরা দেখতে পাচ্ছি তিনি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টকে প্রচন্ড রকম হুমকি ধামকি দিচ্ছেন যে আমেরিকান সভরেন্টির উপরে আবার অন্য কোনো ইন্টারন্যাশনাল লর সভরেন্টি থাকতে পারবে না। সো এই যে 5 মিনিটের জন্য তিনি যে একটু ইন্টারন্যাশনাল লর কথা বলেছিলেন, তখন কিন্তু তিনি নিজেকেই নিজে কন্ট্রাডিক্ট করছেন আর কি, আজকের প্রেসিডেন্ট ট্রাম্পের যে অবস্থান সেটার সাথে মিলিয়ে দেখলে। তো সার্বিকভাবে দেখলে আমি মনে করি যে এটা জাস্ট প্রেসিডেন্ট ট্রাম্পের রেটোরিক্যাল একটা স্টেটমেন্ট ছিল। তিনি জানেন যে তিনি যে নতুন করে আবার একটা ব্লকেড শুরু করলেন, যেই ব্লকেড এর আগে তিনি ট্রাই করেছিলেন এবং শোচনীয়ভাবে ফেল করেছিল, সেটা যে আবার তিনি শুরু করলেন, এই বিষয়টা তো তার নিজের যে ভোটার তাদের কাছে বেচতে হবে, তাদের কাছে ক্লিয়ার করতে হবে যে কেন তিনি আবার একটা ফেল জিনিসকে নিয়ে আসলেন। তো সেই জায়গা থেকে তিনি একটু মার্কেটটা চাঙ্গা করার জন্য বললেন যে আমি আসলে এটা করে একটা বিরাট একটা মানে অকল্পনীয় অবিশ্বাস্য রকমের ফির কথা বললেন, 20%। নোবডি বিলিভস দিস। ইরানের আগে যে ফির কথা বলেছিল সেটা 1%-এরও কম। সো আমি এটাকে রেটোরিক্যাল ভ্যালুর বাইরে কোনো সিরিয়াসনেস দিয়ে বিচার করার পক্ষপাতী না, এবং এটা আমার মনে হয় ওয়েস্ট অফ টাইম, এটা নিয়ে যদি আমরা ওইভাবে বিচার করতে যাই আর কি। মানে এরকম একটা সিরিয়াস সময় যখন একটা শান্তির পরিকল্পনা চলছে, সমঝোতা স্বাক্ষর হয়েছে, সেই রকম একটা সময় আবার নতুন করে যুদ্ধ বাঁধছে, এবং সেই যুদ্ধ বাঁধার পরে যদি কোনো প্রেসিডেন্ট এই ধরনের মানে খামখেয়ালিপনা কথা বলেন, এটি আসলে কি মিন করে? এটি কি মিন করে সামনের দিনগুলোতে আসলেই একটি শান্তি চুক্তি হওয়ার সম্ভাবনা আছে, নাকি এই ধরনের অস্থিরতা 2 দিন পর পর চলতে থাকবে? দেখুন, আমি যেটা আগে বলছিলাম যে প্রেসিডেন্ট ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে কি বললেন বা না বললেন, এই ব্যাপারটার উপর এই দিকে তাকিয়ে থেকে কিন্তু শিপ যারা ওন করে অথবা যারা ইনশিওর করে, যারা রিয়েল মার্কেটে ডিল করে, যাদের টাকা ইনভেস্টেড আছে, তারা কিন্তু ডিসিশন না
এই প্রেসিডেন্টের কথা শুনে অনেক আগেই বন্ধ করে দিয়েছেন। ইট সিম্পলি ডাজন্ট ম্যাটার টু দেম, মানে সোজা কথায় 1 পয়সারও দাম নাই। তারা যেটা খেয়াল করে, মানে এটা শুনতে বা মানতে আমেরিকান মানুষদের কষ্ট হতে পারে, বাট আপনি যদি ইন্স্যুরেন্সের ওঠানামা দেখেন, মার্কেটের ওঠানামা দেখেন, দে সিম্পলি কেয়ার অ্যাবাউট হোয়াট আইআরজিসি সেজ। কারণ আইআরজিসি হ্যাজ দ্য ডেটারেন্ট, অর্থাৎ দ্য রেভলিউশনারি গার্ড কর্পস, তাদের ডেটারেন্ট পাওয়ার আছে। তারা চাইলে ড্রোন মেরে একটা কমার্শিয়াল শিপিংকে আগুন লাগিয়ে দিতে পারে। সুতরাং তারা যদি অনুমতি না দেয়, এদিক দিয়ে যে কোনো শিপ চলবে না এবং ইন্স্যুরেন্সের দাম যে কমবে না, তেলের দাম যে কমবে না, এটা আপনি গত 2 দিনের জাস্ট তেলের দামের উঠানামাটা দেখলেই, খেয়াল করলেই বুঝতে পারবেন। সো এগেইন, প্রেসিডেন্ট ট্রাম্প এই ধরনের রেটোরিক্যাল কথা এর আগেও বলেছেন, এখনো বলছেন, এবং সিম্পলি এতে আসলে কোনো কিছু চেঞ্জ হবে না। চেঞ্জ হবে হচ্ছে মাঠে কি নড়াচড়া হচ্ছে। বিশেষ করে আমেরিকান যে রণতরীগুলো অনেক দিন ধরে ওখানে গিয়ে বসে আছে, সেগুলো ওখান থেকে মুভ না করা পর্যন্ত, ইভেন মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সাইন করাও, এটাও আপনি জানেন যে ইরানের সর্বোচ্চ নেতা কিন্তু ওই সময় টুইট করেছিলেন যে হি হ্যাড এ ডিফারেন্ট ভিউ অ্যাবাউট দ্য মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং। সো ইরান নাইভ বা স্টুপিড না, দে নো ফুললি ওয়েল যে প্রেসিডেন্ট ট্রাম্প আজকে যেটা বলছেন কালকে এটার 180 ডিগ্রি অপোজিট বলতেই পারেন। আইন প্রণেতাদের মধ্যে এমনকি রিপাবলিকান যারা আছে তাদের অনেকেও বলছেন এনাফ ইজ এনাফ। তারা সেনেটে যাচ্ছেন, তারা কংগ্রেসে যাচ্ছেন, নানা ধরনের কিছু করার চেষ্টা করছেন, কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পকে কি আইন দিয়ে বেঁধে রাখার কোনো সুযোগ নেই যে তিনি এই কাজটি করতে পারবেন না? আমেরিকার জনগণ এটি চাচ্ছে না, আমেরিকার কংগ্রেস এটি চাচ্ছে না। এই ধরনের কোনো অপশন কি নেই, নাকি তিনি আসলে এইভাবেই চলতে থাকবেন? কংগ্রেস সেনেট তাদের মতো করে বিবৃতি দিতে থাকবে, রিপাবলিকানরা অনেকেও যদি খেপে যায় তাতে ওনার কিছু যায় আসে না। দেখেন, বারাক ওবামা একটা কথা বলেছিল, ওয়েন ওখানে 2/3 মেজরিটি যখন কংগ্রেসকে দখল করছে যখন রিপাবলিকান, তখন বারাক ওবামা বলেছিলেন আই হ্যাভ দ্য পাওয়ার অফ দ্য পেন। আমেরিকা ইজ দ্য মাইটিয়েস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। আমাদের সবচেয়ে স্ট্রং হচ্ছে আমাদের সংবিধান, কিন্তু আমাদের সংবিধান ডাইরেক্টলি প্রেসিডেন্টকে কন্ট্রোল করার একটাই অপশন দেয়, সেটা হচ্ছে থ্রু দ্য কংগ্রেস। কংগ্রেস যদি মেজরিটির ভিত্তিতে কোনো আইনকে নিয়ে এসে প্রেসিডেন্টকে কন্ট্রোল করতে তাহলে করতে পারবে, আদারওয়াইজ করতে পারবে না। এখন ম্যাটার অফ ফ্যাক্ট হচ্ছে কংগ্রেসে তো রিপাবলিকানরা মেজরিটি, সুতরাং প্রেসিডেন্ট যদি কোনো কংগ্রেসের কাছ থেকে বড় বিষয়ে যদি কোনো সাপোর্ট নাও পান, তার পেনের অ্যাডমিনিস্ট্রেটিভ এন্ড এক্সিকিউটিভ একটা পাওয়ার আছে, যেই পাওয়ারকে খাটিয়ে কিন্তু অনেক কিছু করতে পারে। এই যে যুদ্ধটার কথাই ধরেন, সংবিধানে বলে দেওয়া আছে যে যুদ্ধ পাওয়ারটা একমাত্র কংগ্রেসের হাতে। প্রেসিডেন্ট কংগ্রেসকে না জানিয়ে যুদ্ধ শুরু করতে পারেন, 48 ঘন্টার মধ্যে তিনি জানাবেন, কিন্তু 60 দিন তিনি যুদ্ধ কন্টিনিউ করতে পারেন। এরপর পরবর্তী আরো 30 দিন উনি এক্সট্রা নিতে পারেন সোলজারকে ব্যাক করে নিয়ে আসার জন্য। প্রেসিডেন্ট কিন্তু কংগ্রেসের কোনো অনুমতি নিয়ে যুদ্ধ শুরু করেন নাই। কংগ্রেসকে মানে যেভাবে জানানোর দরকার, কংগ্রেসও কোনো অ্যাকশন তার বিরুদ্ধে নেয় নাই। নট অনলি দ্যাট, যুদ্ধ উনি আবার শুরু করলেন উইদাউট অ্যাপ্রুভাল অফ দি কংগ্রেস। এখন এই যে তার অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার, এটাই কিন্তু আমেরিকার প্রেসিডেন্টকে যুদ্ধের ক্ষেত্রে সুপার পাওয়ার হিউম্যান বানিয়ে রেখেছে। এখন এটা কন্ট্রোল করার মতো আইন আমাদের কাছে নেই, একমাত্র কংগ্রেসই পারে, বিকজ কংগ্রেস ইজ দ্য হাইয়েস্ট পাওয়ার অফ দি কান্ট্রি। কংগ্রেস যদি কিছু করে তাহলে সম্ভব, না হলে প্রেসিডেন্টের পেনের ক্ষমতা এত বেশি যে উনি যে কোনো সময় যে কোনো দেশের সাথে যুদ্ধ লাগিয়ে দিতে পারেন।